নমস্কার, আমি প্রীতলি মোদক। আজ শ্রাবণের এই মেঘমেঘের সন্ধ্যায় মোদক একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আকাশে মেঘের ঘনঘটা আর ঝিরিঝিরি বৃষ্টির এই মরশুমে আমাদের বিশেষ আয়োজনের মূল বিষয় আজ শ্রাবণের আমন্ত্রণ। শ্রাবণের এই সুর, সাহিত্য ও আবেগকে আমাদের মাঝে গভীরভাবে ফুটিয়ে তুলতে আজ আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় প্রফেসর সুমিতা হোম নাহা। ম্যাম, আপনাকে আমাদের এই ডিজিটাল মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই। আজকের এই আলোচনা আমাদের শ্রাবণের কাব্যিক ও সাংস্কৃতিক আবহে নিয়ে যাবে। অনুষ্ঠানটি শুরু করার জন্য আমি আমাদের মাননীয় স্পিকার প্রফেসর সুমিতা হোম নাহাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। আসুন আমরা সবাই মিলে হারিয়ে যাই শ্রাবণের এই সুরময় আমন্ত্রণ। নমস্কার। মোদক ট্রেনার একাডেমির পরিচালক মণ্ডলী ও সংশ্লিষ্ট সবাইকে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই। আজকের এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন ও যুক্ত হবেন সবাইকে আমার শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাই। আজ সবাইকে শ্রাবণের আমন্ত্রণ। কবি রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এই আসর। আমরা জানি যে রবীন্দ্রনাথ ছিলেন কবি, তেমনি তিনি ছিলেন অনুভূতিশীল একজন প্রকৃতিপ্রেমী। বৃক্ষ, তৃণ, লতা, গুল্মের যে প্রাণ আছে, চাওয়া পাওয়ার বোধ আছে, তা তিনি অনুভব করেছিলেন গভীরভাবে। বাইরের চোখ দিয়ে শুধু তিনি দেখেননি, তিনি মনের চোখ দিয়ে দেখেছেন তার চেয়ে অনেক গুণ বেশি। আজকের আলোচনা রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা এবং বর্ষার যে অনুভূতি সেটার উপরে সীমাবদ্ধ রাখব। আমি প্রথমেই প্রকৃতি পর্যায়ের একটি গানের আলোচনার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আমরা জানি যে গীতবিতানে বিভিন্ন পর্যায়ের গান রয়েছে, তার মধ্যে বিশেষ একটি পর্যায় হচ্ছে প্রকৃতি পর্যায়। সেটির মধ্যে প্রথমে 9টি গান আছে শুধুমাত্র প্রকৃতির উপরে। তারপর থেকে যে গানগুলো আছে সেগুলো 6টি ঋতুর আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। তো আমি যে গানের কথাটা বলে শুরু করতে চাই সেটি হচ্ছে আমাদের সবারই খুব পরিচিত একটি গান। রবীন্দ্রনাথের 63 বছর বয়সে এই গানটির লেখা। তো এই গানটি 8 নম্বর গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, আমি তাহারি মাঝখানে পেয়েছি তার স্থান, পেয়েছি মোর স্থান। এই যে নিসর্গ চেতনার যে মহাজাগতিক একটি বিস্তার, সেই বিস্তারের মধ্য দিয়ে তিনি মহাকালকে যেমন অনুভব করেছেন, তার মধ্যে নিজের স্থানটিকেও চিনে নিতে পেরেছেন। অপার মুগ্ধতায় তিনি বলেছেন, অসীমকালের যে হিল্লোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। অন্তরা এই কথাটি বলেছেন। আমরা এরপরে দেখছি যে তিনি সঞ্চারিতে চলে যাচ্ছেন, সেইখানে আবার আরেকটি বিষয় আমাদের জন্য রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে তিনি একটি আনন্দ ধারা বইয়ে দিতে চেয়েছেন। কি সেই আনন্দ ধারা? তিনি সেখানে বলছেন যে এই যে সবুজ ঘাস, তৃণলতা, ফুলের গন্ধ, সমস্ত কিছুর মধ্য দিয়েই চমকে উঠছেন তিনি। সঞ্চারিতে বলছেন, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা। এই যে বিস্ময়ে গান জেগে উঠেছে, সেটির মধ্যে ফুলের স্পর্শ আছে, প্রকৃতির সৌন্দর্য আছে, সবুজ ঘাসের সৌন্দর্য আছে, সবকিছু মিলিয়ে একটি অপূর্ব চেতনা বোধ জাগ্রত হয়েছে। আমি শুরুতেই বললাম যে রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনার বিষয়টি আমরা লক্ষ্য করব এবং তার মধ্য দিয়েই তার যে বর্ষার অনুভব সেটি। বিশ্ব প্রকৃতির যা কিছু সুন্দর, নিসর্গের যে বিচিত্র রূপ, যে ঐশ্বর্য, সেই অখণ্ড রূপের সঙ্গে এক গভীর আত্মীয়তা কবি উপলব্ধি করেছিলেন। বিশ্বজীবনের এই অনুভূতি ছিল তার সমগ্র সাহিত্য সৃষ্টির মূল প্রেরণা। নানাভাবে এটি প্রকাশ পেয়েছে তার সমগ্র সাহিত্যে, যেমন তার জীবন স্মৃতিতে, উপন্যাস, গল্প, প্রবন্ধ এবং বিশেষ করে তার কাব্য ও সঙ্গীত। তিনি তার একটি চিঠিতে, জীবন স্মৃতিতে লিখছেন, প্রকৃতির মধ্যে যে এমন একটা গভীর আনন্দ পাওয়া যায়, সে কেবল তার সঙ্গে আমাদের একটা নিগুড় আত্মীয়তা অনুভব করে। এই তৃণ, গুল্মলতা, জলধারা, বায়ু প্রবাহ, এই ছায়ালোকের আবর্তন, জ্যোতিষ্কদের প্রবাহ, পৃথিবীর অনন্ত প্রাণী পর্যায়, এই সমস্তের সঙ্গে আমাদের নারী চলাচলের যোগ রয়েছে। বিশ্বের সঙ্গে আমরা একই ছন্দে বসানো, তাই এই ছন্দের যেখানেই জ্যোতি পড়েছে, যেখানে ঝংকার উঠছে, সেখানেই আমাদের মনের ভেতর থেকে ছায়া পাওয়া যাচ্ছে। তার এই লেখার মধ্য দিয়েই বুঝতে পারি যে তিনি কতখানি নিবিড়ভাবে যুক্ত ছিলেন এই সমগ্র নিসর্গ চেতনার সঙ্গে। আমরা জানি কবির জন্ম শহর কলকাতায়। যে পৈতৃক বিরাট বাড়িতে তার শৈশব কেটেছে, সেটি অনেকটাই কারা প্রাচীরের মতো। তিনি প্রকৃতিকে দেখেছেন জানালার গড়ার থেকে, এবং সেটি একেবারেই ছিল তার পছন্দের বাইরে। বারবার তিনি এই কথা বলেছেন, কারণ এই জিনিসটি তার জীবন দর্শনের সাথে
একেবারেই খাপ খায়নি। তার ভাষাই বলতে পারি, ইটের পরে ইট, মাঝে মানুষ ইট। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শৈশবে কবি তার ভ্রমণ বিলাসী পিতার সঙ্গ পেয়েছেন এবং তার সান্নিধ্যেই তিনি পাহাড়, সমুদ্র ইত্যাদি দেখতে গিয়েছেন। এইভাবেই প্রকৃতির সঙ্গে তার পরিচয়। এই পরিচয় ক্রমেই গভীরতর হলো এবং এই প্রকৃতির মাঝে তিনি যেমন বিরাট আনন্দ খুঁজে পেয়েছিলেন, এই প্রকৃতি থেকে কখনোই তিনি নিজেকে দূরে সরিয়ে নেননি। আবার লক্ষ্য করা যায় যে কবির তরুণ বয়সে তাদের পৈতৃক জমিদারি তদারকির জন্য এসেছিলেন পূর্ব বাংলায় এবং তখন সেখানকার প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত হলেন। আসলে এই যে তার মানসিক একটি যোগাযোগ গড়ে উঠেছিল প্রকৃতির সঙ্গে, বিশেষ করে এই বাংলা এবং পূর্ব বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, যে সৌন্দর্য, সেটির যে পার্থক্য আছে সেটিও কবি লক্ষ্য করেছিলেন। রবীন্দ্রনাথের এই প্রকৃতি প্রেমকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো যে এই প্রকৃতি তার জীবনের ওপর কতখানি প্রভাব রেখেছে, আরেকটি হচ্ছে তার সাহিত্যকর্মে কতটুকু প্রতিফলিত হয়েছে প্রকৃতির প্রেম। আমরা লক্ষ্য করব যে তার ব্যক্তি জীবনে প্রকৃতিকে তিনি বিচিত্রভাবে, বিচিত্র রূপে দেখেছেন। আবার সাহিত্যকর্মে প্রকৃতি এসেছে নানাভাবে। সেটি কীরকম? কখনো রহস্যময়ী, কখনো লীলা সহচরী, বিচিত্র রূপে, বিচিত্র রূপিণী হয়ে তার সাহিত্যে দেখা দিয়েছে। এটিও লক্ষ্য করা যায় যে কবির জীবন এবং সাহিত্যে প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রবীন্দ্র জীবনের কথা বলতে গিয়ে জীবনীকার কৃষ্ণ কৃপালনী সুন্দর একটি প্রশ্ন রেখেছিলেন। তিনি বলেছিলেন যে কবি কাকে বেশি ভালোবেসেছেন, মানুষ, ঈশ্বর নাকি প্রকৃতি? উত্তর খুঁজতে গিয়ে তিনি বলেছেন যে এই তিন বিষয়কেই কবি বাস্তবতার প্রকাশ হিসেবে দেখেছেন। মানুষের কাছ থেকে তিনি আহত হয়েছেন, আহত বোধ করেছেন বহুবার, বহুভাবে। ঈশ্বরকেও তিনি দেখেছেন দুর্গেয়ভাবে। কিন্তু বিশ্ব প্রকৃতি কবির কাছে ধরা দিয়েছে নব নব রূপে। আমরা জানি যে তপবনে ঋষিরা যে ছিলেন, তপবনে তারা যখন তপস্যা করতেন, সেই সময় তারা উদ্ভিদের সঙ্গে, গাছপালার সাথে আত্মীয়তা গড়ে তুলতেন এবং একটা গভীর সম্পর্ক, একটা স্নেহের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতেন সেই ঋষিরা। রবীন্দ্রনাথও কিন্তু ঋষি কবি। তিনি কি করেছেন? তিনিও কিন্তু এইভাবে প্রকৃতিকে কাছে টেনেছেন, ভালোবেসেছেন, আত্মীয়তার বন্ধনে বেঁধে রেখেছেন।
এই জন্যই আমরা লক্ষ্য করি যে তিনি যে শান্তিনিকেতনের আশ্রম গড়ে তুলেছিলেন, সেখানে প্রকৃতির যে অনুভব, রবীন্দ্রনাথের যে গভীর অনুভব, সেটি সব কিছুর মধ্যেই ছায়াপাত করে গেছে। তিনি বৃক্ষলতার নাম রেখেছেন, নামকরণ করেছেন, আশ্রমিকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সেখানকার পাঠ্যসূচিতেও এই বৃক্ষের সাথে, গাছের সাথে, ফুলের সাথে পরিচিত হবার জন্য বিশেষ আলাদাভাবে পাঠ্যসূচিতে ছিল। কবি সেটি চাইতেন। এবং আরেকটি জিনিস লক্ষ্য করা যায় যে তিনি শান্তিনিকেতনে শালবীথি, আম্রকুঞ্জ, আমলকি বন, মাধবী বিতান এইগুলি গড়ে তুলেছিলেন। এই সমস্ত কিছুর মধ্য দিয়েই প্রকৃতি ও উদ্ভিদের যে সম্পর্ক, যে বন্ধন, সেটি নিবিড়তর হয়েছে যেমন নিজের মধ্যে, তেমনি তিনি সেই সম্পর্কে স্থাপন করতে চেয়েছেন অন্যদেরকেও। তার সাহিত্যের মধ্যে আমরা সেই জিনিসটি পাই। তার সমগ্র সাহিত্য তো বটেই, বিশেষ করে শেষ জীবনের গানে প্রকৃতির কথা আরো গভীরতরভাবে এসেছে। আমরা সে আলোচনা যাব শেষ দিকে। বিশ্বভারতীতে সমাবর্তন বা কনভোকেশনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাতিম পাতার স্মারক দিয়ে তাদের সম্বর্ধিত করা হয়। এটিও কিন্তু রবীন্দ্রনাথের চিন্তা থেকে এসেছে এবং এর মধ্য দিয়েই প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটি আরো প্রকাশ পেয়েছে। এবং এই সম্পর্ক কখনোই কবির মধ্যে যেমন শিথিল হয়নি। এবং আমরা লক্ষ্য করি যারা রবীন্দ্র কাব্য পাঠ করেছেন, সাহিত্য পড়েছেন, তাদের মধ্যেও যে প্রকৃতি প্রীতি, সেটি কিন্তু জীবনে বাড়তেই থাকে। কারণ আমরা একটু জানি যে প্রকৃতির মধ্য দিয়েই আমরা নিজেদের জীবনকে বিকশিত করে তুলছি। এটা নিশ্চয়ই বলা যায় যে কবির এই প্রকৃতি প্রীতির কারণেই বোলপুরের রুক্ষ যে ভুবনডাঙ্গার মাঠ, সেটি সবুজ শ্যামলিমায় ভরে উঠেছে, শান্তিনিকেতনের আশ্রম গড়ে উঠেছে। আরেকটি দিক হলো প্রকৃতি কেন্দ্রিক উৎসব পালন। তিনি আশ্রমে নানা উৎসব পালনের ব্যবস্থা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বন মহোৎসব, ফলকর্ষণ, বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠান, যার সাথে আমরা একেবারে প্রকৃতির সাথে, গাছের সাথে সরাসরি যে যুক্ততা, সেটি লক্ষ্য করি। আরেকটি হচ্ছে আমাদের ঋতু পরিবর্তন। এই যে 6টি ঋতু পরপর আসে, তাদের সৌন্দর্য নিয়ে, তাদের নতুনত্ব নিয়ে আসে, সেইটি এই নিজস্ব রূপের যে ডালা নিয়ে আসে, সেইটি কবি তার কাব্যে যেমন তুলে ধরেছেন, গানে তুলে ধরেছেন, সাহিত্যে তুলে ধরেছেন, অনুষ্ঠানের মধ্য দিয়েও সেটি তুলে ধরেছেন। তিনি সেই ঋতু বরণের যে উদযাপন, সেটি করেছেন, যার জন্য যেন প্রতিটি ঋতু যেন আমাদের মনের মধ্যে সেই রংটি রেখে যেতে পারে, আমরা যেন প্রতিটি ঋতুর রংকে অনুভব করতে পারি। রবীন্দ্রনাথের বিশ্বাস ছিল যে প্রকৃতি, উদ্ভিদ, লতা পাতা, কীট পতঙ্গ, পশু পাখির যে জীবনচক্র, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মানব জাতির
বেঁচে থাকার একটি শর্ত রয়েছে। এবং এই যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ কবি যেভাবে অনুভব করেছেন, যে ভাবনা তিনি ভেবেছিলেন, আমরা লক্ষ্য করি যে তার সাহিত্যকর্মে সেটিকেই প্রতিফলন ঘটিয়েছেন। পুনশ্চ কাব্যে অনেকগুলো কবিতায় আছে, আমি ছোট্ট করে দুটো কবিতার উল্লেখ করছি, যেখানে প্রকৃতিকে তিনি তুলে ধরেছেন। পুনশ্চ কাব্যের পুকুর ধারে কবিতায় দোতলার জানালা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোণা, ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টলটল করছে সবুজ রেশমের আভায়, তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ, ঢালু পাড়িতে সুপারি গাছ কটা মুখোমুখি দাঁড়িয়ে। আমি ছোট্ট একটা অংশ পড়লাম ওই কবিতা থেকে। আরেকটি কবিতায় তিনি বলছেন, কবিতাটির পুনশ্চ কাব্যেরই ছেলেটা, ওই কবিতার অনেক বড় একটি কবিতার অংশ। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধীরে, দাঁড় কাক বসেছে বৈচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে, বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতিহাঁস ডুবে ডুবে গুগলি তোলে। বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে। আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাঁকই দিয়ে আঁচড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। এই যে দুটি অংশ আমি পড়লাম, আমরা লক্ষ্য করছি এই প্রকৃতির কোনো কিছুই কিন্তু কবির দৃষ্টি এড়িয়ে যায়নি। হেলঞ্চ পাতা থেকে ধরে শঙ্খচিল, সমস্ত কিছুই এই নিসর্গের মধ্যে তিনি এনেছেন। এভাবেই আমরা লক্ষ্য করি যে তিনি এই নিসর্গের সাথে পরিবেশ, মানুষকে যুক্ত করে কিভাবে তিনি লিখেছেন। এই যে চলমান জীবন, পৃথিবীর ছবি, সেটিও তিনি লিখেছেন। একটি কবিতা আমি বলছি, যেটি গান হিসেবে খুবই পরিচিত আমাদের, কৃষ্ণকলি আমি তারেই বলি। কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। এই যে পরিবেশের সাথে একটি মেয়েকে মিলিয়ে তিনি আমাদের একটি চলমান ছবি এনে দিয়েছেন। বর্ষার একটি রূপ এখানে আছে। এরপরে আছে, ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনল বারের মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এই যে একটি মেয়ে এবং বর্ষা, অন্ধকার, গরুকে ঘরে নিতে হবে, এই সমস্ত দৃশ্যপটটি আমাদের চেনা, কিন্তু হয়তো আমরা ততটা গভীরভাবে
দৃষ্টি দেই না। কবি আমাদের এই ছবিগুলো চোখের সামনে এনে দিয়েছেন। আমরা যদি তার প্রথম দিকের কাব্যের কথা বলি, জানি আমরা সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, সেগুলো যখন তিনি লিখছেন, তিনি যেন নতুন করে এই পৃথিবীকে দেখছেন। তিনি এই সময় লিখেছেন তার জীবনের প্রথম অরুণোদয়। একদিন ভোরবেলায় যখন সূর্য উঠছে, সেই দৃশ্য দেখে তার মনের মধ্যে নতুনভাবে একটি ভাবনা ডানা মেলে দিল। তিনি লিখছেন তার জীবন স্মৃতিতে, একটি একটি করিয়া সন্ধ্যা সঙ্গীত লিখিতেছি, এমন সময় আমার মনের মধ্যে হঠাৎ একটা কি উলট পালট হইয়া গেল। নতুনভাবে যেন তিনি বিশ্বকে দেখলেন, প্রকৃতির রূপের সাথে পরিচিত হলেন। আবার লিখছেন, একটি অভূতপূর্ব হৃদয় স্ফূর্তির দিনে নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখিয়াছিলাম, কিন্তু কে জানিত এই কবিতায় আমার সমস্ত কাব্যের ভূমিকা লেখা হইতেছে। তিনি নিজেই বললেন যে সেই দিন তার সমগ্র জীবনের, কাব্যের জীবনের একটা ভূমিকা লেখা হয়েছে। তিনি নতুন করে পৃথিবীকে দেখলেন, নতুন করে তিনি সূর্যোদয় দেখলেন, নতুন করে তিনি মানুষকে দেখলেন। উপনিষদের মধ্যে যে বিশেষ একটা উপলব্ধি তিনি পেয়েছিলেন, সেটিও পেয়েছিলেন তিনি তার বাবার সান্নিধ্যে, এবং সেটি তার জীবন দর্শনে স্পষ্ট হয়ে উঠেছিল। সেটি হচ্ছে আনন্দ রূপমমৃতম। এই যে রূপটি, সত্য রূপটি, তিনি বলেছেন, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা পড়িছে কোলাকুলি। তার এই যে নিসর্গ প্রকৃতি, তার মধ্যে কিন্তু সমগ্র প্রাণী জগৎ যেমন আছে, আছে মানুষ। এই যে বিশ্ব প্রকৃতি এবং বিশ্ব মানবের প্রতি কবির যে গভীর প্রেম, সেইটি, সেই অনুভব, সেই উপলব্ধি তার কাব্যে, সাহিত্যে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আবার আমরা দেখি তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মাধ্যমে পরিচিত নিসর্গ সৌন্দর্যের উপলব্ধির মধ্যেই তিনি তার হৃদয় দেবতা বা জীবন দেবতাকে অনুভব করেছেন। জীবন দেবতার কথা আমরা তার বিভিন্ন কাব্যের মধ্যে পাই। তো গীতিমাল্যে কবি খুব সহজভাবে সেটি তুলে ধরেছেন। তো আমরা লক্ষ্য করেছি গীতিমাল্যের মধ্যে খুব সহজভাবে তিনি যেমন বলেছেন, অন্যান্য লেখার মধ্যেও তার এই যে জীবন দেবতার কথা, তার উপলব্ধির কথা তিনি বলেছেন। আমরা দেখি যে তিনি বলছেন, নামহারা এই নদীর পারে ছিলে তুমি বনের ধারে, বলেনি কেউ আমাকে, শুধু কেবল ফুলের বাসে মনে হতো খবর আসে, উঠত হিয়া চমকে। তার জীবন দেবতাকেও তিনি এইভাবে
সহজ সরল নিসর্গের মধ্যেই অনুভব করেছেন। বর্ষার কথা বলছিলাম, রবীন্দ্রনাথ বর্ষার অনুভব নানাভাবে এসেছে এবং সেই বর্ষার মধ্যে তার কবিতার মধ্যে আমরা দেখি, প্রথম দিকের কবিতায় যেমন আমরা পেয়েছি বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ওই কবিতা আমাদের খুবই জানা। আমরা তারও আগে পেয়েছি আরেকটি কবিতা যেটি আমরা পাঠ্য বইয়ে ছোটদের পাই, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ইত্যাদি আমাদের কিন্তু খুবই মুখস্থ। সেইখানে তিনি বলছেন, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেশে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই যে কবিতার মধ্যে ছোটদের জন্য তিনি বর্ষার একটি ছবি এঁকেছেন। বলাই বাহুল্য, রবীন্দ্রনাথের বর্ষার কবি আমরা বলতে পারি। এত সুন্দরভাবে বিভিন্ন জায়গায় তিনি বর্ষার কথা ফুটিয়ে তুলেছেন। আরেকটি কবিতা করিও কোমলের, সেটিও আমাদের খুবই চেনা, অনেকেরই মুখস্থ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। সম্পূর্ণ একটি চিত্র আমরা পাচ্ছি বর্ষার আবহে। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এটি অনেক দীর্ঘ একটি কবিতা, কিন্তু খুব সুন্দর একটি কবিতা। শুধু ছোটদের নয়, আমাদেরও এখনো সেটি ভালো লাগে। এবারে আমি বলবো তার শেষ দিকের কবিতায় বর্ষা কিভাবে এসেছে। এটি একটি পরিচিত কবিতা, বাঁশি কিনু গোয়ালার গলি। সেখানে আছে হরিপদ কেরানি। সেখানে কবি বলছেন, দীর্ঘ কবিতার বর্ষার অংশটুকু আমি বলছি। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কি যে। এই ছবিও কিন্তু আমাদের এখনো খুব পরিচিত। এইখানেই তো কবি থামতে পারেন না। কবি তো হরিপদ কেরানির জীবনটা এঁকেছেন। তিনি বলছেন, ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার। আমি আবার বলছি, যেমন তিনি বলেছেন ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, তারপরে আবার বলছেন ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার। এই যে নিসর্গের যে সৌন্দর্য, পাশাপাশি একটি সাধারণ মানুষের, সাধারণ একটি কেরানি জীবনের বর্ষার যে দুর্দশা,
সেটিও কিন্তু কবির দৃষ্টি এড়িয়ে যায়নি। তো এইভাবে আমরা দেখি প্রথম জীবন থেকে তার শেষ জীবনের কবিতার মধ্যে নানাভাবে বর্ষা এসেছে। ছোট গল্পের মধ্যে প্রকৃতি এসেছে নানাভাবে। আমি সেই আলোচনায় আজকে যাব না, দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু বর্ষার অংশটুকুর মধ্যে থাকব। বলাই গল্পটি আমাদের সবারই মনে আছে। বলাই চরিত্রটি অত্যন্ত প্রকৃতি প্রেমিক। প্রকৃতির দিকে, গাছের দিকে সে তাকিয়ে থাকতো। আমার মনে হয় যে বলাই যেভাবে তাকিয়ে থাকতো, আমরা কেউ যদি এইভাবে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকি, আমাদের কিন্তু কেউ বলবে, কি বলবে সেটি আমরা নিজেরাই ভেবে নেই, কারণ আমরা তো সেই জীবনে অভ্যস্ত না। এই বলাই চরিত্রটিকে অনেক রবীন্দ্র সমালোচক বলেছেন যে রবীন্দ্র জীবনের প্রতীক হিসেবে আমরা বলাই চরিত্রটিকে ধরতে পারি। এতটাই প্রকৃতি প্রেমিক সেই বলাই। আরেকটি গল্প, পরিচিত গল্প, পোস্টমাস্টার এবং রতনের গল্প। পোস্টমাস্টার যখন চলে যাচ্ছে কলকাতায়, রতন বলেছিল তার যে কাজের সহায়িকা, যে মেয়েটি রতন, বালিকা রতন, সে মনে করেছিল যে দাদাবাবু তো তাকে নিয়েই যাবে, এতটা আপন বলে মনে করেছিল। কিন্তু সামাজিক নানা কারণেই পোস্টমাস্টার রতনকে নিয়ে যাননি। তো যখন পোস্টমাস্টার নৌকায় উঠলেন কলকাতা যাওয়ার জন্য, রতন পাড়ে দাঁড়িয়েছিল, সেই অংশটায় দেখছি। পোস্টমাস্টার যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটি বেদনা অনুভব করিতে লাগিলেন পোস্টমাস্টার। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের প্ররবিচ্ছিত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। এখানে এই যে বর্ষা, নদীর স্রোত, পোস্টমাস্টারের চলে যাওয়া এবং তার সাথে জীবনের একটি উদাসীন ভাবে জীবনকে যে দেখা, এটি একটি বিরাট চিত্র, বিরাট অভিজ্ঞতা আমাদের জন্য। এরকম অনেক গল্প আছে। খোকাবাবুর প্রত্যাবর্তন, শুধু এই নামটুকুই আমি বললাম, এর বেশি আর আমি যাচ্ছি না। সেখানেও যখন খোকাবাবু পড়ে গেল, একবার ঝপ করিয়া শব্দ হইল, কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায়। রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল, এটিও কিন্তু কদম্ব ফুল তুলিল, এটিও বর্ষার একটি ইঙ্গিত, বর্ষার ফুল। গাছ হইতে নামিয়া সহাস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই, চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই। এভাবে বর্ষার মধ্য দিয়ে তিনি
অনেক কথা বলতে চেয়েছেন, অনেক ছবি আঁকতে চেয়েছেন। তো আমরা গল্পে, কবিতায় আমরা যেমন পাচ্ছি, আমি জানি গানে আমরা আরো অনেক বেশি পেয়েছি। কারণ রবীন্দ্রনাথ নিজেই বলেছেন গান হচ্ছে তার প্রাণের সম্পদ। তো যে গানটি দিয়ে আমরা শুরু করেছিলাম, ঘাসে ঘাসে পা ফেলতে ফেলতে তিনি যে জীবনের আনন্দ উপভোগ করেছেন, সেইটি তার গানের মধ্যে রয়েছে। মহাজগতের যে কালো চেতনা সেটি যেমন রয়েছে, আবার তিনি প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের দেওয়া নেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন নানাভাবে। বর্ষার গানেও পাই, অন্যান্য ঋতুর গানেও পাই, বসন্তের গানেও পাই। বর্ষার গানে কি বলছেন তিনি? সবচেয়ে মূল্যবান উপহার তিনি প্রকৃতিকে দিতে পারেন। কি দিতে পারেন? বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। প্রকৃতি আমাদের কি দিতে পারে? বর্ষা আমাদের কি দিয়েছে? প্রথম কদম ফুল আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু কবি কি দিচ্ছেন? আমি দিতে এসেছি শ্রাবণের গান। এইখানে তিনি আবার বলছেন সঞ্চারিতে, আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলেরও ডাল। প্রথম কদম ফুল প্রকৃতি আমাদেরকে দিয়েছে, কিন্তু একদিন সেটি রিক্ত হয়ে যাবে। সেই জন্য তিনি কি বলছেন? কবি যেটি দিচ্ছেন শ্রাবণের গান, এ গান আমার শ্রাবণের শ্রাবণে, তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী, বহি তব সম্মান। কবির গান কিন্তু প্রবহমান থাকবে, চলতেই থাকবে। এইখানে কবির জয়। অত্যন্ত পরিচিত বর্ষার এই গানটি ছাড়া শ্রাবণ আসেই না। আমরা দেখি যে রবীন্দ্রনাথ তার জীবনে বিভিন্ন ভাবে বর্ষা তাকে অনেক সমৃদ্ধ করেছে এবং উদ্বুদ্ধ করেছে বর্ষা নতুন নতুন সৃষ্টি সম্ভার আমাদের দিতে। কবির প্রথম জীবনে যে বর্ষা সঙ্গীত, সেইখানে তিনি বর্ষার বর্ণনা করেছেন, মূলত বর্ষার রূপ বর্ণনা করেছেন, কিন্তু শেষ দিকে কবি তার ভাবের গভীরতা প্রকাশ করেছেন। তার
এই যে প্রকৃতি পর্যায়ের গান, বিশেষ করে কবি জীবনের যে ৮০ বছর, তার অর্ধেক মানে ৪০ বছরের পর থেকে তিনি প্রকৃতি পর্যায়ের গান বেশি লিখেছেন। বিশেষ করে তার জীবনের শেষ ২০ বছর উল্লেখযোগ্যভাবে তিনি প্রকৃতি পর্যায়ের গান লিখেছেন এবং সেগুলি ভাবের গভীরতায় অসাধারণ হয়ে উঠেছে। তার শেষ জীবনের এই যে শ্রাবণের গানগুলো, তাকে বলা হয়ে থাকে যে জীবন সন্ধ্যার লেখা শ্রাবণ সন্ধ্যার গান। কবির জীবন সন্ধ্যায় শ্রাবণ সন্ধ্যার গান লিখেছেন, অসাধারণ সেই গান। প্রথম জীবনে তিনি যে গান লিখেছেন তার মধ্যে আমরা দেখি যে বর্ষার বন্দনা করেছেন, যেমন তিনি তার আগের যুগের কবিদের কথা এনেছেন। তিনি বিশেষ করে কালিদাসের কথা এনেছেন, কালিদাসের মেঘদূত কাব্যের কথা স্মরণ করেছেন তার কবিতার মধ্যে এবং গানের মধ্যে। আমি আগেই বলেছি যে রবীন্দ্রনাথের গান পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র এরকম নানা ভাগে ভাগ করা আছে, কিন্তু কোনো গানকেই, বিশেষ করে পূজা, প্রেম এবং প্রকৃতির গানকে আমরা আলাদা করে দিতে পারি না, একটার সাথে আরেকটা যেন যুক্ত হয়ে আছে। আরেকটি খুব পরিচিত গানের কথা বলি, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। এইটি কিন্তু পূজা পর্যায়ের গান। তোমারই সুরটি আমার বুকে মুখে ঝরে পড়ুক শ্রাবণের ধারার মতো। সেইখানে তিনি বলছেন সঞ্চারিতে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার এই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। তারপরে বলছেন আভোগে, যা কিছু জীর্ণ আমার জীবন হারা, তাহারই স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। সব সুন্দরভাবে চলছে, কিন্তু একদম শেষ করার আগে কবি বলছেন, নিশিদিন এই জীবনের তৃষার পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। এই যে নিশিদিন এই জীবনের তৃষার পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, কবি কিন্তু গানটিকে অন্য একটি বিশেষ মাত্রায় নিয়ে গেলেন, যেখানে দুঃখ, সুখ, ক্ষুধা, তৃষ্ণা, ভুক সমস্ত কিছু নিয়ে যে আমাদের জীবন, সেখানে সুরের ধারা ঝরে পড়বে শ্রাবণ ধারার মতো। অসাধারণ একটি গান। তরুণ বয়সে তিনি লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। আমরা জানি তিনি ভানু সিংহ নাম দিয়ে তিনি তখন লিখেছিলেন ব্রজবলিতে। তো সেইখানে একটি গান আছে, শ্রাবণ গগনে ঘোর ঘনঘটা, নিশিত যামিনী রে, কুঞ্জ পথে সখী কায়সে যাওগ, অবলা কামিনী রে। এখানে বৈষ্ণব কাব্যের প্রভাব পড়েছে। আমাদের মনে হবে যে রাধা চলেছেন অভিসারে। এই বর্ষা শুধু আজকের বর্ষা নয়, এই বর্ষা বহু যুগ আগের থেকে বহু যুগের কবিরা অনুভব করেছেন। সুদূর অতীতের স্মৃতি বহন করে আনে
এই বর্ষা। এই কথা রবীন্দ্রনাথ বারবার বলেছেন, নানাভাবে বলেছেন। তিনি সেই স্মৃতি যেমন বহন করছে, তিনি বলেছেন আবাহন করে বর্ষাকে, আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব করো বধুরা, এসেছে বর্ষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। একদম শেষ স্তবকে বলছেন, শতেক যুগের কবি দলে মিলিয়ে আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবীথিকা। এই যে কবিতার মধ্যে শতেক যুগের কবি দল, তাদের যে ভাব, তাদের যে অনুভূতি, সমস্ত কিছু মিলিয়ে যেন স্মৃতি বহন করে চলেছি আমরা সেই বর্ষায়। এখানে অপূর্ব ভাব সম্পদ বলাই বাহুল্য। শুধু তাই নয়, তাল, সুর, ছন্দের দিক থেকেও এই গানটি অসাধারণ। গানের তত্ত্ব এখানে বিশ্লেষণ করব না, করার কথাও নয়, কিন্তু এক একটি স্তবক এক একটি তালে এগিয়ে যাচ্ছে। এবং সাধারণত যে গান আবার ঘুরে ফিরে প্রথম দিকে চলে আসে, এই গানটি নয়, একবারে চলনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবীথিকা, সেই রেশটুকু রেখেই গানটি শেষ হচ্ছে। সেই কালিদাস বলেছিলেন তার একটি অংশে, তিনি বলেছিলেন যে আকাশে যখন মেঘ জমে, তখন সেই মেঘপুঞ্জ দেখলে দুঃখ কাতরদের শুধু নয়, সুখী মানুষকেও ব্যথাতুর করে তোলে। রবীন্দ্রনাথ নিরন্তর বলেছেন আনন্দধারার কথা, কিন্তু এই আনন্দধারার পাশাপাশি বিশ্বের বেদনাও কিন্তু তিনি তুলে ধরেছেন। গভীর সুখে মধুর দুঃখে, একই সাথে তিনি এই শব্দ যারা ব্যবহার করেছেন। নবীন মেঘের সুর যেমন আমাদের উতলা করে, ঠিক তেমনি ভাবে ময়ূরের ডাক আমাদেরকে, আমার হৃদয় নেচে ওঠে। এইরকম গান যখন আছে, তেমনি আবার দূরের আঁখি জল বয়ে আনে শ্রাবণের ধারার মধ্য দিয়ে। অর্থাৎ সুখ দুঃখ দুটোর অনুভূতির মধ্যেই কিন্তু আমরা বর্ষাকে পাই। একটি গান যেখানে বর্ষার কাব্যের মধ্যে, গানের মধ্যে তিনি কালিদাসের ছোঁয়া নিয়ে এসেছেন, কালিদাসের কাব্যের ছোঁয়া নিয়ে এসেছেন। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে, কোন সে কবির ছন্দে বাজে ঝড়ো ঝড়ো বরিশনে। সেইখানে সঞ্চারিত আছে একেবারেই কবি কালিদাসের কাব্যের ছায়া। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মালবিকা অনিমিখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ভেসে কালো মেঘের ছায়ার সনে। কালিদাসের কাব্যের নায়িকার যে চাহনি, সেইটি যেন আমরা কালো মেঘের মধ্য দিয়ে অনুভব করছি। আবার অনেক গানের মধ্যে চিত্রশিল্পী রবীন্দ্রনাথ নিজেই এসে দাঁড়ান। বর্ষার আলো আধারের অপূর্ব এক রহস্যময় জগতের সন্ধান তিনি দিয়েছেন। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। এই যে চিত্ররূপময়তা, তিনি বলেছেন আমি প্রথম বয়সে হৃদয় ভার প্রকাশ করেছি গানে, আশা করি সেটি কাটিয়ে উঠেছি পরে। পরিণত বয়সের গান ভাব পাতলাবার জন্য নয়, রূপ দেবার জন্য। সত্যি আমরা দেখছি যে পরবর্তী সময়ের যে গান, সে তার মধ্যে রূপ ছবি ফুটে উঠেছে। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আস্তরা যাসনে গোতরা যাসনে ঘরের বাহিরে। এটিও আমাদের খুব পরিচিত কবিতা এবং গান। আরেকটি রূপের চিত্র পায় অন্য একটি গানে, আজ বাড়ি ঝড়ে ঝড়ো ঝড়ো ভরা বাদরে। এখানে অন্তরায় বলছেন আজ শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ওপরে। এটি একেবারে যেন আমরা চোখে দেখতে পাচ্ছি, জল ছুটে যাচ্ছে মাঠের এঁকে বেঁকে। এইখানে নৃত্যকে করে বাহিরে ঘরে, এই শব্দগুলির মধ্য দিয়ে তিনি পুরো একটি মানে এক সপ্তক জুড়ে যে সুর প্রয়োগ করেছেন, তার মধ্য দিয়ে তার তানের ব্যবহার, এর মধ্য দিয়ে আকাশ ভাঙা আকুল করা যে বৃষ্টি, তাকেই যেন অনুভব করা যায়। গানের পরে গান আমাদের কাছে চলে আসে, এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। সেইখানে সঞ্চারিতে বলছেন তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, শ্যামল বনান্ত ভূমি করে ছলো ছল। এইটুকু আমি কেন বললাম, তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল, সুর প্রয়োগটিও কিন্তু ঠিক তেমনি হয়েছে, বিন্দু বিন্দু ঝরে জল। এই যে মানে সৌন্দর্যময়তা, এই যে শিল্পরূপ, অনবদ্যভাবে আমরা বর্ষাকে যেন অনুভব করতে পারি। আবার প্রেমের গানেও দেখি বেদনার আরতি। খুব পরিচিত গান আমার নিশীথ রাতের বাদল ধারা। এই গানে আছে একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, দিও গো দিও গো আমার চোখের জলের দিও সারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। অসংখ্য গান, পূব হাওয়াতে দেয় দোলা। এখানে পূব হাওয়ার দোলার মধ্যে কোনো রকম বাদল দিনের মুখরতা নেই, একটি শান্তভাবে একাকী পথ চেয়ে থাকার একটা আকুলতা ফুটে উঠেছে। যেখানে বলছেন সঞ্চারিতে, ব্যথা আমার কুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। এই যে অপূর্ব কাব্যরূপ, সেটি আমরা তার গানে পাচ্ছি। যেখানে গৌরীপ্রসাদ বলেছেন এই গানটি সম্পর্কে, এটি সেই পরমাশ্চর্য কবিতাগুলির অন্যতম, যেগুলির দ্বারা রবীন্দ্রনাথ প্রকৃতি চিত্রণের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো কবিকে ছাড়িয়ে গেছেন। গান থেমে গেলেও হাহাকার চলতে থাকে, সুরের অনুরণন চলতে থাকে শ্রোতার মনের গভীরে। সত্য হয়ে ওঠে কবির বাণী, একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। রবীন্দ্রনাথ একান্তভাবেই জীবনবাদী,
লৌকিক জগতের পূজারী। জগত জীবন তার কাছে এক আনন্দের বার্তা নিয়ে আসে। তিনি বলেছেন, ফুলও আমাদের কাছে সেই প্রিয়তমের দূত হয়ে আসে। সে চুপি চুপি আমাদের কানে এসে বলে, আমি এসেছি, আমাকে তিনি পাঠিয়েছেন, আমি সেই সুন্দরের দূত, আমি সেই আনন্দময়ের খবর নিয়ে এসেছি। তার শ্রাবণ সন্ধ্যা প্রবন্ধে তিনি লিখেছেন। আমরা লক্ষ্য করি বর্ষার অনেক গানেই বর্ষার ফুলের কথা তিনি বলেছেন। আমরা আলোচনা প্রায় শেষ করে এসেছি, আমি শুধু গানগুলি উল্লেখ করছি। ওই মালতী লতা দোলে, অত্যন্ত পরিচিত গান, মালতী ফুল। আবার কেয়া ফুলের কথা অনেক গানে আছে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনের ডাকে দেয়া, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলি কেয়া। এই যে এত দীর্ঘ বর্ণনা, ছায়া ঘনাইছে বনে বনে, কার জন্য অপেক্ষা করছে? গোপনে গোপনে এলি কেয়া। এই কেয়া ফুলের কথা বলছেন। বাদল দিনের প্রথম কদম ফুলের কথা তো বললাম। কদম বেরি কানন ঘেরি, আষাঢ় মেঘের ছায়া খেলে, এটি অনেক মানে খুব পরিচিত গান। এইভাবেই তিনি ফুলের কথা লিখেছেন, মানুষের কথা লিখেছেন, মেঘের কথা লিখেছেন। আজ শ্রাবণের আমন্ত্রণে জানিয়েছিলাম আমরা আমন্ত্রণ। সেই গানটিতে কি আছে? আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। ঘরের বাঁধন টুটে যাক, সেটি আমরা চাই না, কিন্তু নানাভাবে রূপ বর্ণনা করেছেন। একই একই গভীর বাণী, একই গভীর বাণী এলো ঘন মেঘের, ঘন মেঘের আড়াল ধরে, সকল আকাশ আকুল করে। একই একই গভীর বাণী। এই গভীর বাণী দিয়ে তো শেষ করা যায় না। আমরা যে গানটি বর্ষার আগমনেই গাইতে থাকি, সেই গানটি দিয়ে শেষ করছি। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমাল্লারে সারাদিন ওমান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমাল্লারে সারাদিন ওমান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। এই ঝর্ণার গান, মেঘের গান, বাদল দিনের গান বাজতে থাকুক আমাদের মনের মধ্যে, প্রাণের মধ্যে। এই নিয়েই আমরা শ্রাবণ উদযাপন করব, রবীন্দ্রনাথকে জানব। একটি কথা বলে শেষ করছি। আমার তো প্রায়ই মনে হয় যে রবীন্দ্রনাথ আমাদেরকে প্রকৃতির দেখা শিখিয়েছেন, তা না হলে হয়তো এত সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলি আমরা অনুভব করতে পারতাম না। শেষ করছি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ।